আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই? এখন তো তোমাদের মোটামুটি প্রত্যেকেরই দ্বিতীয় বর্ষে ওঠার জন্য উঠে গেছো, অনেকেই, সবাই আশা করি উঠে গেছো। তা এখন সামনে পড়াশোনা নিয়ে ব্যস্ত। তো এর মধ্যে আবার একটু কিছুদিন তোমাদের পূজার ছুটি, তাই না? সব কিছু মিলে কয়েকদিন একটু পড়াশোনার থেকে দূরে সরে আছো জানি। তা যাই হোক, তারপরেও আমাদের একটু একটু পড়াশোনা করতে হবে, মানে সেই জন্য আমরাও তোমাদের ক্লাসটা চালিয়ে যাচ্ছি। তো তোমাদের গত ক্লাসে আমি কিন্তু পড়িয়েছিলাম ক্যালোরি নির্ণয়, তাই না? ক্যালোরি চ্যাপ্টারটা পড়িয়েছিলাম। তা আমি তোমাদের বলেছি যে তোমরা ক্যালোরিটা ভালো করে পড়বা, না হলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। আর তোমরা আমাকে কিন্তু জানাও নাই যে তোমাদের ওই অধ্যায়টার মধ্যে কোনো রকম সমস্যা ছিল কি না। তা আমি আশা করছি তোমরা হয়তো সবাই পড়ে নিছো। তারপর আমি আমার এই সামনের ক্লাসের আমি তোমাদের কিছু প্রশ্ন দিব, সেগুলো তোমরা ভালো করে পড়বা, আমি দিয়ে দিব তোমাদের একটা সাজেশনের মতো। তা আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আমাদের দ্বাদশ অধ্যায় মৌলিক খাদ্যগোষ্ঠী, সুষম খাদ্য ও মেনু পরিকল্পনা। এটা হচ্ছে আমাদের দ্বাদশ অধ্যায়। তোমরা চিত্রটা দেখে বুঝতেই পারছো এখানে মৌলিক খাদ্যগোষ্ঠীর যে খাবারগুলো আছে, ফ্যাট, মাংস, দুধ জাতীয় খাবার, এগুলো সব চিত্রটা তোমাদের আমি বোঝার সুবিধার্থে সেই জন্যই দিলাম। ঠিক আছে? এটা বই থেকে, আমার কাছে কালার ছবি দিলে আরও তোমাদের দেখতে সুবিধা হতো। তাই কালার ছবি না থাকার কারণে আমি বইয়ের থেকেই তোমাদের এই ছবিটা দেখালাম। ঠিক আছে? তাহলে আসো আজকে আমরা মোটামুটি পড়াটা শুরু করি। আমাদের প্রথমে যেটা পড়ব সেটা হচ্ছে আমাদের মৌলিক খাদ্যগোষ্ঠী। মৌলিক খাদ্যগোষ্ঠীটা কি? মৌলিক খাদ্যগোষ্ঠী হচ্ছে একটি মাত্র, যে কোনো একটি খাবার থেকে কিন্তু আমরা সব রকমের উপাদান চাহিদা আমাদের পূরণ করতে পারি। আমরা একটি খাবার খেয়ে সবসময় চালা যেতে পারবো না। আমাদের সব রকম পুষ্টি চাহিদা মেটাবার জন্য আমাদের সব ধরনের খাবার খাওয়ার দরকার। তোমরা মানে এখন আমি একটা খেয়ে গেলাম, আরেকটা খেলাম না, একটাই কনস্ট্যান্ট করে গেলাম, তাহলে আমার দেখা যাবে কি অন্য প্রোটিনের, অন্য ভিটামিন চাহিদার অভাব দেখা দিচ্ছে। আমরা খাদ্যের উপাদান পড়ার সময় বলছিলাম না যে কোন খাবারের কোনটা ভিটামিনের অভাব হলে কী হয়, ভিটামিন এর অভাবে কী রোগ হয়, ভিটামিন বির অভাবে বি কমপ্লেক্স, থায়ামিন, ডিমের পানিতে রোগ, ওগুলো বলছিলাম না? তো এখানেও ঠিক আমরা একটা খাবার খেয়ে কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না, মানে আমাদের শরীরের পুষ্টি উপাদানটা করা সম্ভব হবে না। আমাদের প্রত্যেকটা ধরনের সব রকমের খাবার খেতে হবে, এবং প্রতি বেলায় আমাকে খাওয়ার সাথে সব রকম এই 6টি উপাদান, একটা খাদ্য মৌলিক গোষ্ঠীটাকে আমরা একটা 6টি উপাদানের মধ্যে ভাগ করছি। কি এই 6টি উপাদান থেকে আমাদের প্রত্যেকটা থেকে কিছু কিছু খাবার আমাদের প্রতি বেলায় রাখতে হবে, তাহলে আমাদের শরীরটা সুস্থ কর্মক্ষম থাকবে। আমরা যখন দুর্বল হয়ে যায়, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে অসুস্থ হই, তখন কিন্তু আমরা চলাফেরা ঠিকমতো করতে পারি না, শারীরিকভাবে আমরা কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছি, দুর্বল হয়ে পড়ি। সেই জন্য আমাদের সব দিকে আমাদের খাবার ঠিকমতো খাচ্ছি কি না সেটা খেয়াল করতে হবে আমাদের। ওইভাবেই আমাদের খাদ্য, যেমন মনে করো প্রত্যেকটা ভিটামিন যদি আলাদা আলাদা করে থাকে, যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, ফ্যাট, এগুলো কিন্তু প্রত্যেকটা আমরা খেয়ে থাকি, এবং সুবিধার জন্য বিশেষভাবে এই খাবারগুলোকে, খাদ্য উপাদানটাকে সুবিধার জন্য বিশেষভাবে 4টি ভাগে ভাগ করছে। কি সেটা এই দলটাকে যেটা 4টি ভাগে ভাগ করছে সেটাকে একটা মৌলিক গোষ্ঠী বা বেসিক গ্রুপ অফ ফুড বলে চিহ্নিত করছে, এটাকে ওইভাবে বলা হয়েছে। এই খাদ্যের মৌলিক গোষ্ঠীটা কিন্তু আমাদের সব সময় খেয়াল রাখতে হবে। আমরা যদি মেনু পরিকল্পনা করি, আমরা সুষম খাদ্য সবগুলোর মধ্যেই কিন্তু এই মৌলিক গোষ্ঠীটাকে রাখতে হবে, এবং এই মৌলিক গোষ্ঠীর থেকেই খাদ্য গ্রহণ করলে আমাদের শরীরের পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব হবে। তাহলে এই মৌলিক গোষ্ঠী একটা কি? 1 নম্বর হচ্ছে দেহ গঠনকারী খাদ্য। দেহ গঠনকারী কী? মাছ, মাংস, এগুলো হচ্ছে প্রোটিন জাতীয় খাবার। 2 নম্বর হচ্ছে শক্তি উৎপাদনকারী খাদ্য, চাল, গম ইত্যাদি শস্য জাতীয় খাবারটা, যেটাকে আমরা কার্বোহাইড্রেট বলি, কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেটা আমাদের দরকার। রোগ প্রতিরোধকারী খাদ্য কোনটা? শাক, সবজি, ফলমূল ইত্যাদি। দুধের চাহিদা পূরণকারী খাদ্য এবং কি খাদ্যের, এইগুলোই হচ্ছে মৌলিক খাদ্য গোষ্ঠীর, মানে এই 4টাকেই মৌলিক খাদ্য গোষ্ঠীর মধ্যে ফেলছে। তাহলে এই মৌলিক খাদ্য গোষ্ঠীর মধ্যে আমাদের
কি কি আছে মৌলিক খাদ্যগোষ্ঠীগুলো আমাদের যে যে চারটা বলা হয়েছে, এই মৌলিক খাদ্যগোষ্ঠী একটা হচ্ছে দেহ গঠনকারী খাদ্য কোনগুলো, এগুলো প্রোটিন সমৃদ্ধ, মাছ, মাংস, ডিম, বাদাম, এগুলো সবগুলোই কিন্তু আমাদের এই দেহ গঠনকারী খাদ্যের মধ্যে প্রোটিনের মধ্যে পড়তেছে। প্রোটিনটা কি ভিটামিন এ, ডি, নায়াসিন, ক্যালসিয়াম, ফসফরাস, স্নেহ, মনে আছে আমি যে বলেছিলাম খাদ্য উপাদানের মধ্যে যে আমরা পড়েছিলাম সেটা। তাহলে এই নায়াসিন, এইগুলো আমাদের সবগুলাই খেয়াল করতে হবে। এবং এই শ্রেণীর খাদ্য গঠনের জন্য ক্ষয়পূরণও থাকে দৈনিক প্রত্যেকের। আমরা কিন্তু এর আগের ক্লাসে তোমাদের ক্যালোরি পড়িয়েছিলাম, মনে আছে? ক্যালোরি যে বলেছিলাম আমি কোন কার শরীরে কতটুকু প্রয়োজন, বয়স ভেদে, তার উচ্চতা, ওজন সব কিছু মিলিয়ে। তাহলে এখানে দৈনিক আমাদের 60 থেকে 120 গ্রাম পর্যন্ত আমাদের হাড় ছাড়া মাংস খেতে হবে, আবার 30 গ্রাম কাটা ছাড়া মাছ। এইভাবে আমাদের খাদ্য পরিবেশন করতে হবে। এইভাবে যদি আমরা ক্যালোরি নির্ণয় করে খাবার পরিবেশন করি তাহলে কিন্তু আমাদের শরীরের সম্পূর্ণ পরিপূরক খাবারটা চাহিদা পূরণ করবে। ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকে দৈনিক 2 থেকে 3 পরিবেশন জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে। এরপরে শক্তি প্রদানকারী খাদ্য, এইগুলো হচ্ছে কার্বোহাইড্রেট সম্পৃক্ত, দেখে তাপশক্তি উৎপাদন করে কোনগুলো, চিড়া, ডাল, চাল, এগুলো আমাদের বলছি না কার্বোহাইড্রেট, ময়দা, সুজি, ভুট্টা, এগুলো সব কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় খাবার। এগুলো আমাদের লৌহ প্রোটিন পাওয়া যায় এগুলোর থেকে, এবং শরীরের কী হচ্ছে পরিশ্রমের উপর নির্ভর করেই কিন্তু আমাদের এই খাবারগুলো খেতে হবে। যারা শ্রমজীবী, যারা বেশি কায়িক পরিশ্রম করে তাদের জন্য কিন্তু দৈনিক 650 গ্রাম এই খাওয়া প্রয়োজন। কি শক্তি উৎপাদনকারী খাওয়াটা কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা, কার্বোহাইড্রেটটা। এরপরে আস্তে আস্তে আমাদের পরিবেশন পরিমাণ, দৈনিক 4 থেকে 6 পরিবেশন খাদ্য গ্রহণ করতে হবে। এই জাতীয় খাদ্য 100 থেকে 200 গ্রাম পরিধান ধরা যায়, পরিবেশন করা মানে 1 থেকে 200 গ্রাম পরিমাণ থাকলেও কোনো সমস্যা নাই। তারপর যেটা আসতেছে আমাদের রোগ প্রতিরোধ খাদ্য, শাক সবজি, ফলমূল, হ্যাঁ, এগুলো আমাদের বেশি করে খেতে হবে। ভিটামিন সি পাচ্ছি আমরা, ক্যারোটিন, রিবোফ্লাভিন, আয়োডিন, সোডিয়াম, পটাশিয়াম। আমি যে বলেছিলাম না আমাদের ভিটামিনটাকে আমরা 2টা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে পানিতে দ্রবণীয় আর একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয়। তাহলে পানিতে দ্রবণীয় বলেছিলাম না আমি ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি পানিতে, হ্যাঁ, তারপর ভিটামিন সি, রিবোফ্লাভিন, থায়ামিন, আয়োডিন, সোডিয়াম, পটাশিয়াম, মনে আছে? এগুলাই। আচ্ছা, এরপরে হচ্ছে যে এটার পরিবেশন কত, 4 থেকে 6 পরিবেশন শাকসবজি, ফলমূল। বয়স্কদের স্বাভাবিক পরিশ্রমে দৈনিক 300 থেকে 500 মিলিগ্রাম শাকসবজি খেতে হবে, গ্রহণ করতে হবে। দেখো শাকসবজি কিন্তু তোমরা খেতে চাও না, অনেকে বাচ্চারাও খেতে চায় না, কিন্তু শাকসবজির প্রয়োজনটা বেশি ওটার থেকে। আচ্ছা, তারপরে দুধের চাহিদা ঘাটতি, বাচ্চাদের জন্য তো অবশ্যই দুধের গুরুত্বটা বেশি এবং প্রয়োজনটাও বেশি। তো এই জন্য মানে বাচ্চাদের বৃদ্ধির জন্য দুধ জাতীয় খাবার প্রয়োজন। যারা দুধ খেতে চায় না তাদের দুধের তৈরি খাবার বেশি করে দিতে হবে। এবং গর্ভবতী মহিলাদেরও কিন্তু, প্রাপ্তবয়স্ক গর্ভবতী মহিলা, এদের জন্য দুধের পরিমাণটা বেশি রাখা প্রয়োজন। হ্যাঁ, দুধ খেতে না পারলে অনেকে দই, কাস্টার্ড, পুডিং, এই ধরনের ছানা এগুলো করেই খেতে পারে। তারপর আইসক্রিম, বাচ্চারা সাধারণত আইসক্রিম বেশি পছন্দ করে, তাহলে তাদের আইসক্রিমটাও দেওয়া যায়, যদিও ঠান্ডার ভয় থাকে। তো এই সমস্ত দিক খেয়াল করে আমাদের করতে হবে। তারপরে ক্যালসিয়াম কিন্তু আমরা দুধের থেকে, মানে ক্যালসিয়ামের প্রধান উৎসই কিন্তু হচ্ছে দুধ। যাদের দেখবা যে হাড়ের সমস্যা হচ্ছে, 30-35 বছর ঊর্ধ্বে গেলেই কিন্তু ডাক্তাররা বলেন বেশি করে ক্যালসিয়াম জাতীয় খাবার খেতে, যাতে হাড়ের সমস্যা না হয়। তো এই জন্য দুধটা বেশি করে খেতে হবে। এছাড়াও ভিটামিন এ, ডি, রিবোফ্লাভিন, উচ্চমানের প্রোটিন, এগুলো বেশি করে খেতে হবে। দৈনিক 1 থেকে 2 পরিবেশন খাদ্য গ্রহণ করতে হবে। এবং পরিবেশনের সময় টাটকা দুধের পরিমাণটা, মানে যেটা তরল দুধ বলি আমরা, গরুর দুধ বা অনেকে টিনের পাউডার দুধ খায়, 200 মিলিমিটার রাখতে হবে। শিশুদের জন্য 3 থেকে 4 পরিবেশন থাকা দরকার। 3 থেকে 4 পরিবেশন মানে 3 থেকে 4 বার খেতে হবে। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে আমাদের কি খাদ্যের যে মৌলিক গোষ্ঠীটাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে, এই 4টা ভাগেরই আমরা একটু আলোচনা করলাম বিস্তারিতভাবে। 4টা কী কী? একটা হচ্ছে দেহ গঠনকারী খাদ্য, শক্তি উৎপাদনকারী খাদ্য, রোগ প্রতিরোধকারী খাদ্য, দুধের চাহিদা পূরণকারী খাদ্য। এগুলো হচ্ছে এই খাদ্যের মৌলিক গোষ্ঠীটাকে 4টা ভাগে
বিভক্ত করে ফেলছে, মানে খাদ্যের সমস্ত খাবারগুলোকে 4টা ভাগ করে ফেলছে। তো এই খাদ্যের মৌলিক গোষ্ঠীটাই কিন্তু আমাদের প্রত্যেক দিন আহারে খেতে হবে, নাহলে কিন্তু আমাদের শরীরের কি পুষ্টি সাধারণত বিশেষ করে ছোটো বাচ্চাদের, বাড়ন্ত বয়স্ক শিশুদের এটা খেয়াল করতে হবে। এরপর যাদের মৌলিক খাদ্যগোষ্ঠীর গুরুত্বটা কি, এই যে 6টা উপাদান, এই 6টা উপাদানটা নিয়েই কিন্তু আমাদের খাদ্যের মৌলিক 6টার থেকে আমাদের 4টা নিয়েই খাদ্যের মৌলিক গোষ্ঠী তৈরি করা হয়েছে। এবং এই 6টা খাদ্য থেকেই আমাদের কি করতে হবে, মেনু পরিকল্পনা তৈরি করতে হবে এবং সুষম খাদ্যের ব্যবস্থা করতে হবে। এগুলোর থেকেই কিন্তু আমরা সুষম খাদ্য পেয়ে থাকি। এবং একটাকে বাদ দিয়ে কিন্তু আরেকটা দেওয়া যাবে না। তাহলে এই খাদ্য মৌলিক 4টা গোষ্ঠী যে করা হয়েছে, মৌলিক এই খাদ্য গোষ্ঠীর গুরুত্বগুলো কি, মৌলিক খাদ্য গোষ্ঠী থেকে সহজেই আমরা সুষম খাদ্য তালিকা প্রস্তুত করতে পারবো। এবং দৈনন্দিন নির্দেশিকা মেনে মানে সুষম খাদ্যের পাশাপাশি আমাদের প্রতিদিন কী কী ধরনের খাবার থাকবে সেটাও আমরা জানতে পারবো। মৌলিক খাদ্যগোষ্ঠীর তালিকার মধ্যে আমরা কতটা গ্রহণ করতে হবে, যে একটু আগে বলছি, বয়স্কদের কতটুকু, বাচ্চাদের কতটুকু থাকবে দৈনিক, সেটাও আমরা জানতে পারছি। তারপরে খাদ্যের মধ্যে আমরা একটা বৈচিত্র্য আনতে পারবো, যাতে খেতে সবাই আগ্রহী হয়, কারণ একই ধরনের খাবার অনেক সময় বাচ্চারা খেতে চায় না, সেজন্য খাবারের মধ্যে কিছুটা আমাদের রদবদল করতে হবে। যেমন মনে করো, আমি একটু আগে বললাম যে যারা দুধ খেতে চায় না বা দুধে অনেক সময় অ্যালার্জি হয় বা অনেক সময় মানে অরুচি আসে, তাই দুধের তৈরি খাবার বানাতে হবে। পায়েস করতে পারো, দুধ, ছানা, দই, টক দই, এগুলো দুধের পরিবর্তে। তা মৌলিক খাদ্যগোষ্ঠীর থেকে পরিমাণটা ঠিক রাখতে হবে। ফলে আমাদের কি হবে, আমরা সব ধরনের খাদ্য কিন্তু আমরা এই সুষম খাদ্যের মধ্যেই আমরা পেয়ে যাচ্ছি, খাদ্যগোষ্ঠী থেকেই আমরা যাতে আমাদের কোনোটার অভাব না ঘটে, আমাদের সেই দিকে সেটা মাথায় রাখতে হবে আমাদের সব সময়। ঠিক আছে, এরপরে এই খাদ্যের মৌলিক খাদ্যগোষ্ঠীর পরে আসতেছে আমাদের সুষম খাদ্য। সুষম খাদ্যটা কি, যে খাদ্য দেহের চাহিদা অনুসারে পুষ্টি উপাদান পরিমিত পরিমাণে থাকে তাকে আমরা সুষম খাদ্য বলতে পারি। মানে আমাদের পুষ্টির চাহিদাগুলা, সবগুলোর পুষ্টি, সব খাবারের মধ্যে, যেগুলো খাবারের মধ্যে কতটুকু বলছি না যে আমাদের মাছ, মাংস, ডিম, দুধ, এগুলোর মধ্যে কতটুকু পুষ্টি পরিমাণ, সবগুলোর থেকে যদি আমরা নেই তাহলে সেখানে আমাদের সুষম খাদ্যটা বজায় থাকবে। এবং এই সুষম খাদ্যটা কিন্তু করার সময় আমাদের বয়স, লিঙ্গ, শারীরিক অবস্থা, আবহাওয়া, আয়ের উপর ভিত্তি করেই কিন্তু তৈরি করতে হবে। আমি হুট করে তৈরি করলাম সেটা না, আমাকে দেখতে হবে যে বয়স, আমাকে দেখতে হবে আমার পরিবারের সদস্য সংখ্যার মধ্যে কি কজন ছেলে, কজন মেয়ে, এরকম তাদের বয়স, সব কিছু খেয়াল করেই কিন্তু আমাকে এই সুষম খাদ্যের ব্যবস্থাটা করতে হবে। এবং প্রধান সেটা হচ্ছে আমাকে আয়ের উপর চিন্তা করতে হবে। যার যতটুকু, সবার কিন্তু একরকম আয় না, সোর্স অফ ইনকাম সবার একরকম হয় না, সেটার উপর কিন্তু আমাকে চিন্তা করেই আমাকে সুষম খাদ্যটা ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, তাই এই সুষম খাদ্যটার মধ্যে আমাদের কি কি হচ্ছে, এই সুষম খাদ্য আমাদের এখানের মধ্যে প্রোটিন জাতীয় খাবার, কার্বোহাইড্রেট জাতীয় স্নেহ পদার্থ, শাক সবজি, যেটা একটু আগে বললাম, মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো প্রায় আমাদের 15 থেকে 20% দৈনিক খেতে হবে। তারপর কার্বোহাইড্রেট জাতীয় 60 থেকে 70 গ্রাম, শাক সবজি, ফলমূল, স্নেহ পদার্থ 20 থেকে 25 গ্রাম। এছাড়া ভিটামিন সি, ভিটামিন এ, অন্যান্য সবজি, যেমন সবজিগুলো বেশি করে খেতে হবে। ভিটামিন সি আমরা কমলা লেবু, তারপরে প্রতিদিন ভাতের মধ্যে আমাদের খাওয়ার সাথে আমরা লেবুটাকে রাখতে পারি, পরিবেশন করতে পারি। এই সমস্ত দিক চিন্তা করে এবং আমাদের মৌসুম অনুযায়ী কিন্তু আমরা সব রকম ফলমূল, সবজি সব পাচ্ছি, ওগুলো থেকেও আমরা যথেষ্ট পরিমাণে ভিটামিন সি এবং অন্যান্য ভিটামিন এ, ডি, এগুলো সবই পাচ্ছি। আর একটা জিনিস যেটা ভিটামিন ডি তো আমরা খাওয়ারেও পাচ্ছি, এছাড়া আমাদের সূর্যের তাপ থেকেও আমরা যথেষ্ট পরিমাণে ভিটামিন ডি পেয়ে থাকি। সেই জন্য তোমাদের মাঝে মাঝে একটু সূর্যের আলোটা রোদটা গায়ে লাগা দরকার। আমি অনেক সময় তোমাদের ক্লাসে বলে থাকি যে তোমরা যারা হেঁটে আসো কাছের থেকে, তোমাদের খুব ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, তোমার হাঁটাটাও হচ্ছে, শরীরের মধ্যেও তোমার ভিটামিন ডিটাও পাচ্ছ, ফিটনেসও বাড়ছে। তো এইটাই আমাদের খেয়াল করতে হবে। এরপরে যেটা আসতেছে আমাদের মেনু পরিকল্পনা। মেনু পরিকল্পনা তোমাদের কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করে মেনু পরিকল্পনা বলতে কি বুঝো, মেনু পরিকল্পনা কি, তোমরা কিন্তু তখন বলতে পারো না। মেনু পরিকল্পনা হচ্ছে
পরিবারের সদস্যদের রুচি, শারীরিক অবস্থা, আয় প্রভৃতি বিবেচনা করে খাদ্যের একটি তালিকা তৈরি করতে হবে। এই তালিকাটা তৈরি করার সময় কিন্তু আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যদের নিয়ে বসতে হবে, কারণ আমাকে চিন্তা করতে হবে যে তুমি কি পছন্দ করছো বা তোমার ভাই কি পছন্দ করে, বা বয়স্ক যদি দাদি নানি থাকেন ওনাদের খাবারটা কিন্তু অন্যরকম হবে। সেজন্য সবার সাথে একসাথে আলোচনা করেই আমাদের একটা মেনু পরিকল্পনা তৈরি করতে হবে। মেনু পরিকল্পনাও ঠিক তৈরি করার সময় আমাকে কি কী খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু সুষম খাদ্য তৈরি করার সময় বলছিলাম কি পরিবারের সদস্যদের বয়স, আয়, শারীরিক অবস্থা, আবহাওয়া, আয় এগুলো সব কিছু চিন্তা করে আমরা একটা সুষম খাদ্য তৈরি করেছি। এখন আমাকে কি করতে হবে, মেনু পরিকল্পনা তৈরি করার সময় আমাকে কি কি বিষয় খেয়াল করতে হবে, আমাকে খেয়াল করতে হবে পরিবারের আয়টা, বয়স, সদস্য সংখ্যা, রুচি, স্বাস্থ্য, আবহাওয়া, উৎসব। উৎসব বলতে কি আমরা ঈদের সময় বিভিন্ন ঈদে, কোরবানি ঈদে, রোজা ঈদে আমরা এক এক রকম আলাদা আলাদা অনেক খাবার তৈরি করে থাকি। তারপর রন্ধন পদ্ধতি, খাদ্য সম্পর্কে ভ্রান্ত ধারণা, এগুলা আমাকে খেয়াল করেই কিন্তু মেনু পরিকল্পনা তৈরি করতে হবে। যেমন সদস্য সংখ্যা একটু আগেই বললাম, পরিবারের সদস্য কয়জন, তাদের রুচিটা এবং আবহাওয়া। অনেক সময় দেখা যায় যে আমাদের কি আমরা শীতের সময় বিভিন্ন রকম পিঠা খাচ্ছি, আবার একটু বৃষ্টি হলে আমরা খিচুড়ি করছি, এরকম আর কি। এই ধরনের চিন্তা করে আমাদের খাবার এবং খাদ্য সম্পর্কে ভ্রান্ত ধারণা। অনেকেরই কিন্তু এই খাদ্য সম্পর্কে ভ্রান্ত ধারণা কি মনে করে যে গর্ভবতী মা বা প্রসূতি মা কি হচ্ছে, বেশি খেলে বাচ্চা বড় হয়ে যাবে, অথবা অপুষ্টি শিকার কাজ, এগুলো ভ্রান্ত ধারণার কারণেই কিন্তু দৈহিক চাহিদাটা খাদ্যের মধ্যে পায় না। বিভিন্ন আগেকার দিনে মানুষে কিন্তু বলতো বেশি খাওয়া যাবে না বা এইটা, কিন্তু ওর যে কতটুকু পরিমাণ ক্যালোরি, কতটুকু পরিমাণ দরকার সেটা যদি ধারণা নাই থাকে তাহলে তো বাচ্চাটা অপুষ্টির শিকার হবে। অনেকের এই ভ্রান্ত ধারণাগুলো দূর করতে হবে। তারপরে রন্ধন পদ্ধতিটা কি হচ্ছে, অনেকে কিন্তু শুকনা খেতে চায়, অনেকে ভাজা, অনেকে একটু মানে ঝোল জাতীয় খাবার। এক একজনের এক এক ধরনের পছন্দ, সেটার দিকেও আমাকে খেয়াল করতে হবে। এবং সব যে দামি দামি খাবার খেতেই হবে তা না, সেই জন্য মেনু পরিকল্পনা করার সময় সব দিকে খেয়াল রেখে আমাকে একটা মেনু পরিকল্পনা করতে হবে। ঠিক আছে, এরপর যেটা আসতেছে প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা। প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা মানে কি, নতুন কর্মসংস্থান সৃষ্টিতে প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা বর্তমানে কি একটা লাভজনক ব্যবস্থা। এখন দেখো সব জায়গায় কিন্তু, বিশেষ করে এখন লকডাউনের কারণেও, আবার লকডাউন ছাড়াও কিন্তু সবাই তোমরা কি করতে, বাসায় ফুড পান্ডা বলো, বিভিন্ন প্রতিষ্ঠানে তোমরা মোবাইলেই অর্ডার দিলেই খাওয়া করে দিচ্ছ, দেখতেছো কোন জায়গায় মোবাইলে দেখা যায় কোথায় কত % ডিসকাউন্ট, কত কি, এরকম কিন্তু খাওয়াটা বাসায় বসে অর্ডার দিয়ে দিতে পারছো। তো এই যে অর্ডার দেওয়া হচ্ছে, এগুলো একটা প্রতিষ্ঠান খাদ্য সাপ্লাই দিচ্ছে। তো এগুলো কিন্তু কি হচ্ছে, অনেক লাভজনক একটা ব্যবসা। এগুলো বিভিন্ন জায়গায়, শুধু যে বাসা দিচ্ছে তা না, এই প্রতিষ্ঠানে কি হোস্টেল বলো, তারপরে বলো এই যে হসপিটাল বলো, তারপরে এই বিভিন্ন এই ক্যাফেটেরিয়া আছে, ওগুলোর মধ্যেও কিন্তু বিভিন্ন রকম এই প্রাতিষ্ঠানিক খাওয়াটা প্রস্তুত করা হচ্ছে, খাদ্য ব্যবস্থাটা। তো এই প্রাতিষ্ঠানিক খাদ্য ব্যবস্থাটার মধ্যে কি কি আসতেছে, আমাদের ব্যবস্থাপক নিয়োগ, মেনু পরিকল্পনা, তারপরে এই তোমার খাদ্য পরিবেশনটা, এগুলো প্রত্যেকটা এই প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যেই পড়তেছে। প্রয়োজনে এই তোমার খাদ্য ভাণ্ডারজাত করা, তারপরে খাদ্য প্রস্তুত, পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রয়োজনীয় আসবাব ও তৈজসপত্র, স্থান নির্বাচন, অন্যান্য কাজ, সব দিক এগুলো কিন্তু এই খাদ্য প্রতিষ্ঠানের ব্যবস্থার মধ্যেই পড়তেছে। তাহলে কি হচ্ছে, এই যে ব্যবস্থাপক নিয়োগ করছেন যিনি, কেন, সেটা হচ্ছে কি প্রতিষ্ঠানের আকার, আয়তন, উদ্দেশ্য, নীতিমালা সব কিছু কিন্তু একটা ব্যবস্থাপক দায়িত্বের উপরে নির্ভর করে। যিনি এটার পরিবেশন চালাবেন ওনার উপরে কিন্তু সব কিছু নির্ভর করছে। কারণ লক্ষ্য রাখতে হবে যে যে এই প্রতিষ্ঠানে নিয়োগ করতে তার অনেক দায়িত্ব। তিনি পরিকল্পনা করবেন যে উনি নিজের থেকেই উনি একজন কর্মী সংগঠন করবে, নির্দেশ উনি যা বলবে সেইভাবেই কিন্তু এই প্রতিষ্ঠানের কি সিদ্ধান্ত অনুযায়ী চলবে। তারপর মেনু পরিকল্পনা, মেনু পরিকল্পনা বলছি না যে কোন খাবারে সুষম খাদ্য থেকে রাখতে হবে। এবং এই মেনু পরিকল্পনা তৈরি করার সময় আমাদের কি করতে হবে, একটা বাজেট তৈরি করতে হবে, কতটুকু খাবার দিতে হবে, কতটুকু খাবারে কতটুকু লাগবে, এগুলো সব। খাবার রান্না করার সময় অভিজ্ঞ একটা বাবুর্চি রাখতে হবে, ভালো রান্না না হলে কিন্তু কেউ খাবে না।
হ্যাঁ, এগুলোর দিকেও খেয়াল করতে হবে। এবং প্রয়োজনীয় তৈজসপত্র যেমন রান্নাঘরের সময় বড় বড় হাঁড়ি পাতিল লাগছে এবং যেটা সাপ্লাই দেওয়া হবে কিসে করে দেওয়া হবে, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন দিকেও আমাদের খেয়াল করতে হবে। তারপরে যেমন মনে করো কতজন লোককে একসাথে খাবার দেওয়া দরকার, ওইটাও খেয়াল করতে হবে। এবং সবচেয়ে বেশি যেটা মানে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের খাওয়া পরিবেশন করতে হবে, খাওয়াটাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সবচেয়ে বড় কথা সেটাই, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে খাবারের মান খারাপ হলে তাহলে কেউই এই খাদ্য ব্যবস্থার এই ঠিক মতো সেটা রাখতে পারবে না। তাহলে আমাদের আজকে এই প্রাতিষ্ঠানিক খাদ্য ব্যবস্থাপনা পড়লাম, মেনু পরিকল্পনা পড়লাম, সুষম খাদ্য পড়লাম, সবগুলোই আমরা আজকে জানলাম। এটা হচ্ছে আমাদের কি বইতে নবম অধ্যায়ে তোমাদের এটা। তাহলে তোমরা এই অধ্যায়টা চ্যাপ্টারটা ভালো করে পড়ে নিবা। হ্যাঁ, এবং মেনু পরিকল্পনা বলতে কি বুঝি, সুষম খাদ্য কাকে বলে, এগুলো ভালো করে রাখবা, ভাইভাতে কিন্তু এগুলো জিজ্ঞাসা করে। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের এটা মোটামুটি শেষ। আমরা আগামীতে আমাদের আরেকটা অধ্যায় আছে, নতুন অধ্যায় চলে যাব। তো তোমরা কিন্তু একটু ভালো করে পড়ো, তোমাদের কিন্তু আর সময় নাই, তোমাদের সামনেই কিন্তু প্রি-টেস্ট পরীক্ষা। ঠিক আছে, আর তোমাদের প্রত্যেকেরই যার যা গ্রুপে থাকো না কেন তোমরা বেতন ক্লিয়ার করে ফেলো। তারপর তোমাদের যা এখন তোমরা সেকেন্ড ইয়ারে উঠে গেছো, তোমাদের সবগুলা ঠিকমতো খেয়াল করে দিতে হবে। কলেজে যে প্রয়োজনে যোগাযোগ করবা। তা ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।